প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন কিডনি রোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার তানভীর বিন লতিফ 1975 সালে 23 আগস্ট ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MRCP ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে নেফ্রোলজি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। এই যে ইউটিআই সংক্ষেপে আপনারা বলে থাকেন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, আমরা বুঝতে পারছি এটা ইনফেকশন জনিত একটি সমস্যা। ইউটিআই মানে কি এবং কোন অংশে সাধারণত ইনফেকশনটি হয়ে থাকে? আচ্ছা, তাহলে আমাদের জানতে হবে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট কি। ইউরিনারি ট্র্যাক্ট হলো আমরা সবাই জানি যে আমাদের দুটো কিডনি আছে। এই কিডনি থেকে দুটো নল বের হয়ে আমাদের মূত্রথলিতে আসে এবং মূত্রথলি থেকে আরেকটি নল ইউরেথ্রার মাধ্যমে ইউরিন পাস হয়। এখন এই যে পুরো ট্র্যাকটা, অর্থাৎ এই পুরো যাত্রাপথ যেখানে ইউরিন শুরু হয়ে বের হয়ে গেল, এই পুরা জায়গাটাকে আমরা বলি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট। কিডনি থেকে শুরু করে ইউরিথ্রা, যেখান দিয়ে আমরা মূত্রটা ত্যাগ করলাম, সেই পর্যন্ত পুরো এরিয়াটা, পুরোটাকেই বলে। এর যে কোনো অংশে যদি ইনফেকশন হয় সেটাকে আপনারা বলছেন ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। একজন মানুষ সাধারণত এই ট্র্যাক্টের ইনফেকশনে আক্রান্ত হন কেন? আচ্ছা, এই আক্রান্ত হওয়ার নানা রকম কারণ আছে। যেমন সাধারণত দেখা যায় যে ইনফেকশনটা সারা পৃথিবীতেই মহিলাদের ক্ষেত্রে একটু বেশি হয়। পুরুষের তুলনায় মহিলাদের আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এর কারণ হচ্ছে মহিলাদের ইউরেথ্রা বা মূত্রথলির পরে যে অংশটা সেটা ছোট, সেই কারণে মহিলাদের একটু বেশি হয়, পুরুষদেরও হয়। এছাড়া অন্যান্য বেশ কিছু কারণ আছে। এবং মহিলাদের ক্ষেত্রে এই অরিফিস এবং তার যে পায়খানার রাস্তা কাছাকাছি হয়, সেজন্য কি ইনফেকশন বেশি হতে পারে? সেজন্য একটু বেশি হতে পারে। এছাড়া ক্লিনলিনেসের একটা ব্যাপার আছে। এটা হচ্ছে যদি আপনি পুরুষ এবং মহিলা ভাগ করে চিন্তা করেন তাহলে। তবে যাদের আরও কিছু অসুখ আছে, যেমন কারো ডায়াবেটিস যদি থাকে, কারো দেখা যাচ্ছে কিডনির পাথর থাকে, অথবা যে আমরা বললাম ইউরিনারি ট্র্যাক্ট, তার মধ্যে কোনো অ্যানোম্যালিস থাকে বা এটা স্ট্রাকচারালি একটু অন্যরকম হয়, তাদের ক্ষেত্রে এই সমস্ত ইনফেকশন দেখা হয়। এছাড়া কিছু ওষুধ খান, যেমন অনেকে স্টেরয়েড জাতীয় ওষুধ খান। এছাড়া অন্যান্য অসুখ থাকে, যেমন যদি ম্যালিগনেন্সি বা ক্যান্সার থাকে, সেই সমস্ত পেশেন্টের দেখা যাচ্ছে যে ইনফেকশনের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় একটু বেশি হয়। মহিলাদের ক্ষেত্রে ক্লিনলিনেস একটা বিষয় বলছিলেন, বিষয়টা কি? আর একটা হচ্ছে দীর্ঘ সময় ধরে কেউ যদি প্রস্রাব আটকে রাখে, তাতে কি ইনফেকশন বাড়ে কিনা? হ্যাঁ, আপনি ঠিকই বলছেন। সাধারণত মহিলাদের ক্ষেত্রে কারণ একটা তো হচ্ছে ইউরেথ্রা শর্ট, সেটার বিষয়ে তো কিছু করার নাই। কিন্তু তাহলে আর যে সমস্ত কারণ আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে পানি কম খাওয়া। আবার পানি যদি খাওয়াও হয় তাহলে দেখা যাচ্ছে যে বিশেষত যারা কর্মজীবী মহিলা, তাদের বাথরুমের অভাব আছে, বাথরুম নাই, সুতরাং তারা অনেক সময় ধরে রাখছেন, মানে সময় মতো বাথরুমে যাচ্ছেন না ইউরিনেট করার জন্য। তাতে করে যদি স্ট্যাগনেশন বা মূত্রথলির মধ্যে থাকে, প্রস্রাব দীর্ঘ সময় ধরে রাখে, তাহলে তাদের ইনফেকশন হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া ক্লিনলিনেসের ব্যাপার হচ্ছে যে আমরা যখন বাথরুমে স্টুল ডিফিকেশন করি, তারপরে দেখা যাচ্ছে যদি ক্লিনিংয়ের একটা ব্যাপার আছে, ক্লিনিংটা প্রপার হতে হবে, অর্থাৎ পিছনের মলদ্বার খুব কাছাকাছি, সুতরাং এমনভাবে ক্লিন করতে হবে যে পিছনের জিনিসগুলো যাতে সামনে না আসে। এছাড়া হাইজিন বা সাধারণ হাইজিন যে সমস্ত ব্যাপারগুলো আছে সেগুলো পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মতভাবে চলা এটা দরকার। তো একজন মহিলা বা পুরুষ যারই হোক, যদি এরকম ইউটিআই হয়, তার কি ধরনের সমস্যা হতে পারে, মানে কি লক্ষণ দেখা দিবে? আচ্ছা, ইউটিআই মানে হচ্ছে যে সমস্ত মূত্র, যে ইউরিনারি ট্র্যাক্ট আছে, মূত্র নালী এবং অন্যান্য কিডনি থেকে আমি যেটা বললাম, তার ব্যাকটেরিয়া জনিত
ইনফেকশন ব্যাকটেরিয়া দিয়ে হয়, নানা রকমের ইনফেকশন অর্গানিজম বা জীবাণু আছে যার কারণে হয়ে থাকে। লক্ষণগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা যদি দেখি যে উপরের দিকে আমরা বলি আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, কিডনি এবং তার কাছাকাছি যে নলের অংশ আছে সেটা, এটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমন, সেই ক্ষেত্রে দেখা যায় রোগীর ঘন ঘন প্রস্রাবের বেগ হয়, প্রস্রাবে জ্বালা পোড়া হয়, তল পেটে যেখানে মূত্রথলি থাকে সেখানে ব্যথা হয় এবং কারো কারো ক্ষেত্রে জ্বর আসে। তো এগুলোর মাধ্যমে বোঝা যায়, অথবা এই 4টা উপসর্গ একসাথে যে সবসময় হতে হবে তা কিন্তু না, হয়তো 2-1টা সিমটম কারো দেখা দিতে পারে। এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। কখন কিন্তু কিডনি এবং আশেপাশে যদি ইনফেকশন হয় তখন দেখা যাচ্ছে পিঠে বা কোমরের দিকে ব্যথা হয় যে কোনো এক সাইডে অথবা দুদিকে, তার সাথে অনেক অনেক জ্বর হয়। তো এইগুলো হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণসমূহ। এই লক্ষণ নিয়ে একজন মানুষ আসলেন, বিশেষ করে কোমরে পেছন দিকে, কোমরের একটু উপর দিকে ব্যথা হলেই আমরা একটু আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি যে আমার কিডনির সমস্যা হয়েছে, এবং কিডনির সমস্যাকে আমরা খুব গুরুত্বের সঙ্গে নেই, এটা ভালো লক্ষণ। কিন্তু এই লক্ষণ নিয়ে আসলো, দেখলেন না খুব গুরুতর কিছু না, এটা ইউটিআই, তখন করণীয় কি? আচ্ছা, এই জিনিসটা মনে হয় মেনশন করার দরকার আছে। সেটা হচ্ছে কোমরে ব্যথার কারণ কিন্তু, কোমরে ব্যথা আমাদের হতেই পারে, সেটার কারণ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু কিডনি রোগ নাও হতে পারে। আমরা বসে আছি একভাবে অনেক সময়, অথবা নতুন কোনো খেলাধুলা করলাম, অথবা আমরা যেখানে শুয়ে আছি তার ম্যাট্রেসটা উঁচু নিচু, তাতেও কিন্তু কোমরে ব্যথা হতে পারে। অনেক কারণ আছে। মাইল্ডলি খুব অল্প স্বল্প ব্যথা হয়, সেই ক্ষেত্রে আতঙ্কগ্রস্ত হওয়ার তেমন কিছু নাই আসলে, কারণ সেটা হতেই পারে। কিন্তু আমি যেটা বলছিলাম, আপার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর ইউরিনারি ইনফেকশন, সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা সাধারণত অনেক তীব্র হয়, যে কোনো সাধারণত এবং সঙ্গে জ্বরও হবে, সাথে অনেক জ্বর থাকে। সুতরাং তার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা সাধারণ কোমরে ব্যথা না, বরং এটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তার সঙ্গে আপনারা কিছু পরীক্ষা নিরীক্ষাও করলেন, কনফার্ম করার পরে মানে এটা কি পরিপূর্ণ ভালো হয় বা কি করেন? এটা খুব সহজ চিকিৎসা না খুব জটিল কিছু? আচ্ছা, এটা নির্ভর করে। যদি দেখা যায় যে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন খুব সহজেই আমরা বুঝতে পারছি কি কি জীবাণু দিয়ে হয়, তখন আমরা 7 দিনের একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিবায়োটিক দিয়ে এটা চিকিৎসা করা সম্ভব। তবে মনে রাখতে হবে এই অ্যান্টিবায়োটিকটা যে কোনো অ্যান্টিবায়োটিক নয়, এটা একজন ফিজিশিয়ান বা ডাক্তারের সিদ্ধান্ত, অথবা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও জীবাণু ধরা যায়, সেইটার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। এবং সেটা যদি আপনি কোর্স কমপ্লিট করেন তাহলে অধিকাংশ ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে, এটা আর থাকবে না। তারপরে আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, যেটা আমি আগে বললাম, মানে নিজেকে স্বাস্থ্যসম্মতভাবে চলা, জীবনযাপন, লাইফস্টাইল চেঞ্জ করা। আপনি বলছিলেন যে জীবাণু শনাক্ত করে অথবা ফিজিশিয়ানের জাজমেন্টের উপরে, চিকিৎসকের জাজমেন্টের উপরে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা। যদি প্রপার অ্যান্টিবায়োটিক না পড়ে অথবা সম্পূর্ণ কোর্স কমপ্লিট না করে তাহলে কি ক্ষতি হতে পারে? কারণ আমাদের বেশি অনেক রোগীরাই তারা অ্যান্টিবায়োটিক শুরু করেন, তার ব্যথা কষ্ট কমে গেলে মনে করেন আমি তো ভালো হয়ে গেছি, সুতরাং এতদিন ধরে ওষুধ খাবো কেন, বন্ধ করে দেন। সেই ক্ষেত্রে তার কি ক্ষতি হতে পারে? এটা কমনলি যেটা হতে পারে সেটা হলো, আপনি যদি অর্ধেক চিকিৎসা করেন, তাহলে ওই সমস্ত জীবাণু যখন নিরাময় হলো না পুরোপুরি, আপনি স্বাভাবিকভাবে কিছু উপসর্গ থেকে রক্ষা পেলেন, যে না এখন আপনার মনে ভালো হয়ে গেছে, আপনি 7 দিনের কোর্স 3 দিনে শেষ করে দিলেন, তাহলে দেখা যাবে যে পরবর্তীতে এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনার ওই জীবাণু দিয়েই হয়তো ইনফেকশন হবে, কিন্তু সেই আগের অ্যান্টিবায়োটিক এটা আর কাজ করবে না, কারণ ওই জীবাণুগুলো ওই অ্যান্টিবায়োটিক নিরোধী হয়ে গেছে। সুতরাং সেই ক্ষেত্রে ওইগুলোর জন্য আপনাকে আরও মানে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের কাছে যেতে হবে, এবং এগুলো যদি বারবার হতে থাকে তাহলে আপনার ইউরিনারি ট্র্যাক্টের ড্যামেজ হবে বা পার্মানেন্ট ক্ষতি হবে, যার মধ্যে সিকেডিও আছে। তার মানে হচ্ছে ইউটিআই যদি সঠিক সময়ে চিকিৎসা না হয় এবং যথাযথ চিকিৎসা না হয়, এ থেকে কিডনি বিকল পর্যন্ত হতে পারে। অ্যাবসলিউটলি। সুতরাং এটা বেশ গুরুত্বের সঙ্গেই নেওয়া উচিত। আপনি বলছিলেন এই ইউটিআই হওয়ার পেছনে যে কারণ, তার মধ্যে একটি বলছিলেন যদি পর্যাপ্ত পানি না খাওয়া হয় এবং বেশি সময় প্রস্রাব ধরে রাখা। আমরা যদি পানি খাওয়ার বিষয়ে আসি, যে সবার মাথায় এটা কাজ করে যে কিডনি ভালো রাখতে হলে এবং প্রস্রাবের ইনফেকশন রোধ করতে হলে প্রচুর পানি খেতে হবে। আচ্ছা, প্রচুর পানি খাওয়া মানে কি? আচ্ছা, এই প্রচুর পানি খাওয়া নিয়ে আমাদের প্রচুর কনফিউশন আছে, সেটা ঠিক। সেটা হলো যে আপনার শরীরের প্রয়োজনীয়তা অনুযায়ী আপনি পানি খাবেন, তার মানে যে যত বেশি পানি খাবেন তত ভালো তা কিন্তু না, আপনার শরীরে অতিরিক্ত পানি জমে যেতে পারে। সাধারণত সহজ হিসাব হলো যে আপনার ইউরিনের কালার বা প্রস্রাবের রং যদি পানির মতো স্বচ্ছ হয়
তাহলে আপনি যথেষ্ট পানি খাচ্ছেন। সাধারণত সেটা দিনে 2 থেকে 3 লিটারের মতো একজন তবে- প্রাপ্তবয়স্ক Right. মানুষ। এবং শীতের দিনে হয়তো একটু কম লাগবে, গরমের দিনে হয়তো একটু বেশি লাগবে। সুতরাং আপনি ইউরিনের রং দেখে বুঝতে পারবেন যে আপনি যথেষ্ট পানি খাচ্ছেন, সাধারণ থেকে 2 থেকে 3 লিটার। তবে কিছু কিছু পেশেন্ট হয়তো এটা মনে করতে পারেন যে অতিরিক্ত পানি খাওয়া বুঝি সবচেয়ে ভালো, উনি 10 লিটার পানি খেয়ে ফেললেন, সেটা কিন্তু ইকুয়ালি হার্মফুল, শরীরে পানি জমে ক্ষতিই যেতে পারে। করবে। এক্স্যাক্টলি। এবং যাদের কিডনি রোগ আছে বা অন্য কোনো রোগ আছে তারা চিকিৎসকের পরামর্শ মতো অ্যাডজাস্ট করে নেবে হ্যাঁ, পানি, তাদের বেলায় আরো বেশি খেলে ক্ষতিও হতে ক্ষতি পারে। হতে পারে। এক্স্যাক্টলি। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই নিয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা দেখাবো নেক মাসলের একটা মুভমেন্ট। বডি বিল্ডিংয়ের যে মেইন যে সমস্যাটা হয়, দেখা যায় যে বডি বিল্ডারদের পেক মাসল, শোল্ডার মাসল সব মাসল ডেভেলপ হয়ে গেছে, কিন্তু নেকটা ডেভেলপমেন্ট হয়নি। এই জন্য ওয়ার্ল্ড ওয়াইড বডি বিল্ডারদের নিয়ে অনেকে আবার হাসাহাসি করে বলে, ওদেরকে বলা হয় হচ্ছে পেন্সিল নেক। পেন্সিল নেক রিজনটা হচ্ছে এই যে ওরা সব মাসলগুলো যায় এত বেশি ডেভেলপ হয়ে যায়, কিন্তু ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য ওই মাসল থেকে ব্লাডগুলো যখন সরে যায় তখন নেকটা আরটু চিকন হয়ে যায়। এমনি তো বডিটা বেড়ে যায়, নেকটা যেহেতু বাড়ে না, কিন্তু আরটু যদি চিকন হয়ে যায়, এই জন্য নেকটা অন্যান্য ইয়ের তুলনায় বডিদের তুলনায় বেশি চিকন থেকে যায়। এবং এটা দেখতে যেমন খারাপ, পরবর্তীতে একটা সময় গিয়ে আফটার 40 এজ অথবা 50 পরে যে জিনিস সমস্যাটা হয়, স্পন্ডিলাইটিস করা হয়, মানে দেখা দেয়, বিশেষ করে দেখা যায় এই পোর্শন ব্যথাটা শুরু হয়। রিজন হচ্ছে এই তাদের নেকটা খুব উইক থাকে, ওই মাসলটা মানে ডেভেলপমেন্ট হয় না, বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে বলবো যে আন্ডার ডেভেলপ হয়ে থাকে। তো এই জন্য আমরা বলবো যারা এক্সারসাইজ প্রোগ্রামে থাকেন তারা অবশ্যই নেকের কিছু এক্সারসাইজ সপ্তাহে একদিন হলেও করবেন। কিন্তু যারা দেখবেন বিভিন্ন কম্ব্যাট স্পোর্টসের সাথে যারা ইনভলভ, অথবা বক্সিং অথবা মার্শাল আর্টসের সাথে যারা জড়িত, তারা সবাই নেকের এক্সারসাইজটা করে, বিধায় তাদের নেকটা কিন্তু খুব থাকে, ডেভেলপ থাকে। এবং একটা জিনিস দেখবেন, যদি রেসলারদের দিকে আপনি তাকান, ওদের বডির কিন্তু মেন সৌন্দর্যটা থাকে হচ্ছে ওদের নেক মাসলে। কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না, যারা একদম লেমেন তারা বোঝে না, তারা মনে করে যে তাদের অন্যান্য মাসলগুলো খুব বেশি ডেভেলপ, এই জন্য দেখতে কিন্তু ভালো দেখাচ্ছে। আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রত্যেকটা রেসলারের নেক মাসল হচ্ছে ওভার ডেভেলপ, যে কারণে দেখতে ওদের ভালো দেখাচ্ছে। এই জন্য আপনিও যদি এই প্রোগ্রামটা এখন যদি আপনার প্রোগ্রামে যদি ইনভলভ করেন, তাহলে আপনার নেকটা কিন্তু ধীরে ধীরে ডেভেলপমেন্টের দিকে যাবে। এখন দেখুন কীভাবে এক্সারসাইজটা আমরা করব। ওকে, যেটা আপনি করবেন যে একটা কেবল মেশিনে চলে যাবেন এবং যে কোনো একটা বেল্ট অথবা হুকিং একটা যে কোনো একটা নিয়ে নেবেন, অ্যাপাটাস নেবেন, নিয়ে এইটা মাথায় আপনার লক করবেন। ওকে, এখন খেয়াল করবেন যে আপনি মাথাটা নিচের দিকে আপনি করবেন, লুক দিবেন, ইয়েস, এবং উপর দিকে লুক দেবেন। পুরো জিনিসটা আপনার পুরো ওয়েটটাকে কিন্তু আপনি কন্ট্রোল করবেন শুধু আপনার নেক মাসল দিয়ে। ওকে, যাচ্ছে, এগোচ্ছে। কখনোই ট্রাই করবেন না যে এখানে যে আপনার যে স্পাইনের যে উপরের যে পোর্শনটা আছে, এই পোর্শনটা দিয়ে অনেকে প্রেশার দেয়, আপনি এটা কখনোই করবেন না। লোয়ার ব্যাক দিয়ে করবেন না, করলে পরে যে জিনিসটা হবে আপনার এখানে ইনজুরি হবে। রিজনটা হচ্ছে আপনার নেক মাসলের কিন্তু মানে বোন স্ট্রাকচার অথবা মাসল স্ট্রাকচার কিন্তু আপনার অন্যান্য মাসলের মতো এই পরিমাণ স্ট্রং না। যদি আপনি ওইটা দিয়ে টানতে নেন, তখন এই জায়গাটা সামনের দিকে ঝুঁকে যাবে, এখানে একটা বিশাল স্ট্রেন পড়লে যে জিনিসটা পাবে, এখানে এটার ভিতরে যে লিকুইডটা থাকে, লিকুইডটা যদি বের হয়ে যায়, এটা খুবই পেইনফুল। ওকে, গো। ওকে, ইয়েস। আর একটা জিনিস বলে রাখছি, যেহেতু নেক মাসলটা খুবই ছোট, প্রথম দিকে এটাতে হেভি ওয়েট নেবেন না, বরং একদিকে যদি ভালো হয় যে কখনোই আপনি এটাতে হেভি ওয়েট নিয়েন না, আপনার ওয়েটটা সবসময় রাখবেন লো এবং রিপিটেশনটা সবসময় রাখবেন হাই। এতে যে জিনিসটা হবে আপনার নেক মাসলটা টোন আপ হবে। একটা সময় দেখবেন যে নেক মাসলটা টোন আপ হয়ে যাওয়ার পরে আপনার কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসবে। এরপরে যদি আপনি দেখেন যে কানের সাথে নেকের একটা সামঞ্জস্য চলে আসছে, তখন আপনি বুঝবেন যে আপনার এখন হেভি ওয়েট নেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু যদি সামঞ্জস্য না আসে, তাহলে আপনি কখনোই নেবেন না। যখন আসবে তখন আপনি নেন, হেভি ওয়েট নেন, আপনার চেস্টে যেরকম নেন, আপনার লেগসে যে পরিমাণ সেই পরিমাণ আপনি নিতে পারবেন। কিন্তু জিনিসটা আপনাকে আগে একটু ভিজিবিলিটি এটা হচ্ছে কিনা, চেঞ্জটা হচ্ছে কিনা একটু দেখতে হবে। যখনই ভিজিবল চেঞ্জটা হবে তখনই আপনি ওভারলোডিংয়ে যাবেন, এর আগে না। প্রিয় দর্শক, আমরা জানি বাদাম অত্যন্ত পুষ্টিকর, তাই চলুন এ বিষয়ে শুনি একজন পুষ্টিবিদের পরামর্শ। বাদাম দেখতে ছোট কিন্তু দৃষ্টিনন্দন একটি ফল।
অনেকেরই ধারণা শুধুমাত্র উৎসবের খাবার তৈরিতেই বাদাম ব্যবহৃত হয়, কিন্তু আসলে এই ধারণাটি মোটেই ঠিক নয়। আমাদের দৈনন্দিন ক্যালোরি চাহিদার অনেকখানিই আমরা এই বাদাম থেকে গ্রহণ করতে পারি। বিভিন্ন ধরনের বাদামের মধ্যে চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম ইত্যাদি উল্লেখযোগ্য। উচ্চমাত্রার এই বাদামে প্রোটিন ছাড়াও রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, এছাড়াও রয়েছে জিঙ্ক, সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি। বাদামে এক ধরনের অ্যাসিড আছে যা অলিক অ্যাসিড নামে পরিচিত। এই অলিক অ্যাসিড আমাদের রক্তের ভালো কোলেস্টেরল বা এইচডিএলকে বাড়াতে এবং খারাপ কোলেস্টেরল বা এলডিএলকে কমাতে সহায়তা করে। তারুণ্য ধরে রাখতে বাদামের জুড়ি নেই। তাছাড়া আমরা অনেকেই জানি না যে ভাজা বাদাম বা লবণ মশলায় মাখানো বাদামের চাইতে শুধুমাত্র খোসা ছাড়ানো বাদামই যথেষ্ট উপকারী। যেসব বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়া হয় তাদের জন্য বাদাম একটি জরুরি পথ্য, কারণ বাদামে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, যা আমাদের ডায়রিয়া পরবর্তী সমস্যার সমাধানে বিশেষ ভূমিকা পালন করে। বাদাম ব্রেইনের জন্য খুবই উপকারী। বাদামে রয়েছে রিবোফ্লাভিন এবং এল কার্নিটিন নামে দুটি ভাইটাল কম্পোনেন্ট, যা আমাদের ব্রেইনের অ্যাক্টিভিটি বাড়াতে সহায়তা করে এবং আলঝেইমার্স ডিজিজের প্রকোপ থেকে রক্ষা করে। বাদামে সামান্য পরিমাণে কপার রয়েছে, যা আমাদের রক্তের লোহিত কণিকা তৈরিতে সহায়তা করে। তাছাড়া বাদাম ভিটামিন সি, পেকটিন এবং আঁশ সমৃদ্ধ হওয়ায় তা আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। তাছাড়া সপ্তাহে 5 দিন বা আলমন্ড বাদামটি খেলে বা কাঠবাদাম খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি শতকরা 50% কমে যায়। ওজন কমাতে বাদামের জুড়ি নেই, কারণ একটি বাদাম থেকে আমরা 7 কিলোক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 কিলোক্যালোরি পেয়ে থাকি। ওজন মেনটেন করতে বাদামের ভূমিকা অপরিসীম। প্রোটিন, ফ্যাট এবং আঁশ সমৃদ্ধ এই বাদাম, এক মুঠো বাদাম আমাদের ওজন মেনটেন করতে বিশেষ ভূমিকা পালন করে, কারণ আমাদের পেট ভরা রাখে এবং আমাদের ওভার ইটিং বা অতিরিক্ত খাদ্য গ্রহণের দরকার হয় না, ফলে ওজন মেনটেন হয়। ফসফরাস সমৃদ্ধ থাকায় বাদাম আমাদের হাড় এবং দাঁতের গঠনে, তাছাড়া চুলের গঠনেও বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাদাম ফলিক অ্যাসিড সমৃদ্ধ, তাই প্রেগনেন্ট মায়েরা যদি বাদাম প্রতিদিনের খাদ্য তালিকায় রাখেন তবে জন্মের সময় নবজাতক শিশুর জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। একটি কাঠবাদাম থেকে আমরা 7 ক্যালোরি পেয়ে থাকি এবং 1 আউন্স বাদাম থেকে আমরা 160 থেকে 170 ক্যালোরি পেয়ে থাকি। যারা নিয়মিত এক্সারসাইজ করেন তারা অনেকেই ধারণা করেন যে বাদামের মধ্যে ফ্যাট থাকায় তা শরীরের ওজন বাড়ায়, কিন্তু আসলে কিন্তু এটি ঠিক নয়, কারণ বাদামে রয়েছে ভালো ফ্যাট বা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ওজন কমাতে এবং রক্তের চর্বির মাত্রা বা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। তাই আমি বলতে চাই যে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় আমরা যদি 8 থেকে 10টি বাদাম রাখি তবে তা আমাদের জন্য অনেক উপকারী হবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। একবারে পেট পুরে খাবার গ্রহণ না করে পেট কিছুটা খালি রেখে খাবার টেবিল থেকে উঠে পড়ুন। এতে শরীরও ভালো থাকবে, কর্মক্ষমতাও বেড়ে যাবে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে লিখে পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে যা রয়েছে, আমাদের দেশের এক শ্রেণীর মানুষ এখনো দাঁতের চিকিৎসাকে খুব বেশি গুরুত্ব দেয় না, কিন্তু যে কোনো উন্নত দেশেই এই দিনটি খুব ব্যাপকভাবে পালিত হয়। দেখা যায় ডেন্টাল রোগীরা এই দিনে তাদের ডেন্টাল সার্জনকে বিভিন্ন শুভেচ্ছা প্রদান করে, কার্ড দেয়, ফুল দেয়। দেওয়ার মাধ্যমে ক্লিনিকে যে বিশেষ সাক্ষাতের মাধ্যমে নতুন কোনো ডেন্টাল রোগের প্রিভেনশনের কোনো তথ্য তারা সেখান থেকে নিয়ে আসে। অ্যাটলিস্ট মানুষকে সচেতন করতে এই দিনটি সারা বিশ্বে বেশ ব্যাপক আলোচিত। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।